ক্লিনিং অ্যান্ড ক্রিয়েটিং, একদিকে ঝাঁট দিয়ে মুছে সবকিছু জঞ্জাল পরিষ্কার করা, আরেকদিকে সেই পরিশ্রুত জায়গাটায়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটায় নতুন কিছু সৃষ্টি করা। এই মুহূর্তে রাজ্যে সোনার বাংলার যে সরকার গড়ে উঠেছে, যাকে বলা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার, সেই সরকারের কর্মপদ্ধতিকে এই 10-12 দিনে যদি এক কথায় বলা যায় তাহলে এটুকুই আমার মাথায় আসছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এই সূত্র ধরেই যদি বলা যায় যে স্বাধীনতার ওই কংগ্রেস আমলটা বাদ দিলে এই প্রথম কোনো একজন মুখ্যমন্ত্রীর কেন্দ্রে মানে দিল্লিতে সফর করা এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সুরক্ষামন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী তাদের সাথে বৈঠক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ এই বোধহয় প্রথম এই রাজ্যে অন্তত 50 বছরের মধ্যে কোনো একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রে অভিযোগ করতে গেলেন না, কেন্দ্রের নামে বদনাম করতে গেলেন না, কেন্দ্রের নামে দোষারোপ করতে গেলেন না, বরং কেন্দ্রে গেলেন বা দিল্লিতে গেলেন তাঁরই দলের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সুরক্ষামন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী তাদের কাছ থেকে পরামর্শ নিতে এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে বিভিন্ন রকম আলাপ আলোচনা করে যে দ্রুত গতিতে তিনি কাজ শুরু করেছেন এবং যে চাবুকের ঘা, অন্ধকার এবং অপরাধের রাজত্বে তিনি নামিয়ে আনছেন, সেগুলোকেই আরো দ্রুতগামী করা। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সামগ্রিক দিল্লি সফর একদিকে যেমন হলো, তেমনি এদিক থেকে উঠে আসলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেক ইন্টারেস্টিং তথ্য। এই তথ্যগুলোকে যদি এক জায়গায় করা হয় তাহলে আবার সেই দিক নির্দেশ করে একটি জায়গাতে, সেটা কি ওই ক্লিনিং অ্যান্ড ক্রিয়েটিং। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী, যেটা আমাদের কাছে সূত্রের খবর এবং তিনি সেটা প্রকাশ্যে খানিকটা জানিয়েওছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন যে রাজ্যের পুরসভা এবং পঞ্চায়েতগুলো, যেগুলো আমরা এই কিছুদিন আগেই কয়েকটা এপিসোডে বলেছি যে রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে, কিন্তু রাজ্যের পৌরসভা এবং পঞ্চায়েতগুলো, যেগুলোকে বলা হয় স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট, সেই সমস্ত জায়গাগুলোতে বসে আছে অসংখ্য দেশবিরোধী ওই স্বৈরাচারী যে সরকারটা চলছিল তারই অনুপরমাণুগুলো। এখন যেটা আমাদের কাছে খবর, সেটা হচ্ছে এই ক্লিনিং প্রসেসের একটা অংশ হিসেবে আমরা বারবার করে মেনশন করেছিলাম অন্যান্য এপিসোডে যে বিভিন্ন সরকারি দপ্তরে প্রচুর বেআইনি নিয়োগ যেমন হয়েছে, তেমনি সেই বেআইনি নিয়োগগুলোই যদি এখনো কন্টিনিউ করে, যারা কিনা খুব দ্রুত জোড়া ফুল জামা ফেলে দিয়ে পদ্মফুল জামা পরে ফেলছে, অফিসে আসছে কপালে একটা গেরুয়ার তিলক কেটে বাড়ির সামনে একটা বিজেপির ফ্ল্যাগ আটকে দিচ্ছে, সেই জায়গাটা রাজ্য নেতৃত্ব কঠোর হাতে যে দেখছেন এবং বন্ধ করছেন, সেটা মাননীয় কৌস্তব বাগচি থেকে শুরু করে আরো যে সমস্ত বিজেপির নেতৃত্ব এবং এমএলএ এমপিরা আছেন, তারা সেই জায়গাগুলোকে সোচ্চারভাবে সমাজের সামনে তুলে ধরছেন। চিহ্নিত করতে পারবো কোন তৃণমূলের লোক বিজেপিতে আসবে না। এই এলাকায় ইতিমধ্যেই আমার কাছে বহু মানুষের কমপ্লেন, বিজেপির নাম করে বহু জায়গায় মানুষের উপর অত্যাচার করছে। আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে ওয়াকিবহাল করে দিলাম, এরা বিজেপির কেউ নয়। বিজেপির নাম করে এরা যদি কোথাও কোন রকম কিছু করে, এর দায় ভারতীয় জনতা পার্টির নয়। আমরা এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব। কোন তৃণমূলের অত্যাচারী, কোন দাগী লোকেদের আমরা বিজেপিতে স্থান দেব না। আসুন, নমস্কার। এর সাথে সাথেই যেটা জানা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি এই পৌর পরিষেবা এবং পঞ্চায়েত পরিষেবা যেভাবে ব্যাঘাত ঘটছে এই মুহূর্তে, প্রথমত পরিষেবা বলতে কিছু ছিল না, কারণ ওই পরিষেবার যে টাকাটা কেন্দ্র থেকে আসতো, সেই টাকা চুরি করা এবং স্থানীয় অঞ্চলের থেকে লুট করে ফুলে ফেপে ওঠা, এটাই ছিল ওই পৌরসভা এবং পঞ্চায়েতগুলোর কাজ।
এটা পয়েন্ট 1। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই সেই ব্যক্তিরা যারা এক একটা পৌরসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনকে মানুষকে ঘর থেকে বার না করতে দিয়ে সম্পূর্ণটাই ছাপ্পা ভোটে জিতেছে এবং লাস্ট এই কয়েক বছর সেইটাকে কাজে লাগিয়ে আরো ফুলে ফেপে উঠেছে। এদের আশা ছিল যে এবার হয়তো এই ভোটে যদি জিতে যায় তাহলে আর পায়, তাহলে তো অবশ্যই তারা ডিজে বক্স নিশ্চয়ই ভাড়া করে রেখে দিয়েছিলেন। কিন্তু এখন বোধহয় কোনো কোনো হোটেলে কোনো দূর স্থানে গিয়ে, যেটা আমি ভোটের আগে বারবার করে মেনশন করতাম, পালাতে না পারে, তা পালিয়েছে, কিছুদিনের জন্য অবশ্যই পালিয়েছে। আর গিয়ে সেখানে হয়তো ডিজে বাজাচ্ছে না, যেটা শ্রমিক ভট্টাচার্য মহাশয় মাননীয় সভাপতি বিজেপির, তিনি বলেছেন যে এবার একটু বেহালা বাজাও, হারমোনিয়াম প্র্যাকটিস করো। ইঙ্গিতটা খুব স্পষ্ট, এই শুদ্ধিকরণটা চলবে এবং এর ফলবশত বিভিন্ন পৌরসভা, বিভিন্ন পঞ্চায়েতের ভোট ধপাধপ উল্টে যাচ্ছে। তার কারণ ওখানে থেকে তো আর নতুন করে যে আমি কত বিজেপি হতে চলেছি সেটা দেখানো যাবে না। আর পাশাপাশি বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জয়েনিং এর কোনো প্রশ্নই ওঠে না, আগামী 3 মাস তো জয়েনিং হবেই না, সেটা বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কঠোরভাবে জানিয়ে দিলেন। আমাদের কাছে আগেও বলা হয়েছে, এখনো বলছি, আগামী 3 মাস কোনো রকম জয়েনিং হবে না। আমাদের পার্টিতে কোনো রকম যোগদান হচ্ছে না, স্থগিত আছে। সবকটি ইউনিট, দলের প্রতিটি ইউনিট, ডিপার্টমেন্ট, সেল এবং মোর্চা, কোথাও জেলা তহ বা মন্ডল তহ কোথাও কোনো জয়েনিং হচ্ছে না। যদি কোনো জয়েনিং এর মধ্যে হয়ে থাকে বা হয় তাহলে সেগুলো জয়েনিং নয়। আমাদের রাজ্য সভাপতি সম্মাননীয় শ্রমিক ভট্টাচার্য তিনি বলে দিয়েছেন যে এই ধরনের কোনো কিছুকে মান্যতা দেওয়া হবে না, পার্টি এগুলোকে এন্ডোর্স করে না। শ্রমিকবাবু আরও বলেছেন যে ভবিষ্যতে আরেকটি বিজ্ঞপ্তি তিনি জারি করবেন, তার আগে কোনো রকম জয়েনিং হচ্ছে না। এরকম পরিস্থিতিতে যে ঘটনাটার সামনে অপেক্ষা করে রয়েছে বলে আমাদের কাছে সূত্রের খবর, এবং এই এপিসোডটার সব থেকে ইন্টারেস্টিং অংশ যেটা, যে পশ্চিমবঙ্গের সামাজিক এবং সামগ্রিক যে উন্নয়নের যে রাস্তা, একটা যে সেটাকে যদি একটা ওয়ে বলা হয়, রাস্তা বলা হয়, তাহলে সেই রাস্তাটা এতটাই জরাজীর্ণ, এতটাই গাড্ডায় ভরা হয়ে গেছে, তাকে আর তালি তাপ্পি দেওয়ার মতো কোনো অবকাশ বা সুযোগ নেই। ফলত ওই রাস্তাকে পুরো খুঁড়ে ফেলে দিয়ে নতুন করে পিচ ঢালাই করে পশ্চিমবঙ্গের নতুন সরকারের নতুন যাত্রাপথকে সুনিশ্চিত করতে হবে। আর তার ফলবশতই এই যে ধরপাকড়গুলো ইদানিংকালের মধ্যে দেখলেন, অসংখ্য তোলাবাজ, অসংখ্য কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, মেম্বার, সভাপতি, এইগুলো অ্যারেস্ট হলো, সেটারই বলা যায় লেয়ার 2 এবার সারা রাজ্য জুড়ে চালু হতে চলেছে। তার কারণ এছাড়া কোনো উপায়ও নেই, যেটার অন্যতম একটা অংশ হচ্ছে ডিটেকশন, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। তাহলে ডিটেকশন অ্যান্ড ডিলিট এই অংশটা শুধুমাত্র কি এসআইআর না তো, তার কারণ ওই এসআইআর এর বাইরেও একটা অংশ যাদের না কোনো ভোটার কার্ড আছে, না কোনো আধার কার্ড আছে, না কোনো নথি আছে, অথবা সাইবার ক্যাফে থেকে বা কোনো জায়গা থেকে ওই ফটোশপ করে একটা কার্ড ছাপিয়ে পকেটে নিয়ে ঘোরে, যাতে কোনো জায়গায় প্রয়োজন হলে সেই ডকুমেন্টটাকে দেখানো যায়। এক সাংঘাতিক স্তর বাই স্তর, স্তরে স্তরে এই সাংঘাতিক দেশবিরোধী চক্রান্ত ছড়িয়ে রয়েছে। আচ্ছা, এদের সাথে ওই পাকিস্তান, বাংলাদেশ আর এখানকার যে মদতদাতা সরকারটি ছিল, তাদের যোগসূত্র তো এখন সাধারণ মানুষের কাছে খুব স্পষ্ট হয়ে গেছে। তা এদের যে উপার্জনের জায়গাটা ছিল, ধরা যাক সেটা যদি হয় ওই মাদ্রাসার অনুদান, মৌলবীদের অনুদান, এই সমস্ত যে সমস্ত ধর্মীয় কারণে যে সমস্ত অনুদানগুলো ছিল সেগুলো সমস্ত বন্ধ হয়েছে। তার সাথে পশু বলি, সেটার ব্যাপারে বিধিনিষেধ জারি হয়েছে। রাস্তায় ধর্মীয় অনুষ্ঠান, যাতে রাস্তা
গার্ড করে বা ব্লক করে না হয় তার জন্য বিধিনিষেধ চালু হয়েছে। এখন এগুলো সবটাই তো সামাজিক উন্নয়ন হিসেবে চালু করা হয়েছে, কিন্তু ওই যে অনুদানগুলো এবং সেই অনুদানগুলোতে কি তাদের খুব একটা কিছু যায় আসতো? যারা গ্রামাঞ্চলের খবর রাখেন, সেই সমস্ত গ্রামগুলিতে যাতায়াত করেন, তারা নিশ্চিতভাবে জানেন যে ওইটুকু অনুদানের টাকায় এদের কিচ্ছু যায় আসতো না। এদের সাম্রাজ্য এতটাই অর্থে পরিপুষ্ট, তাতে ওই অনুদানের টাকাগুলো ছিল শুধুমাত্র লোক দেখ নাই, এবং তার সাথে অনেক কিছু আইও আসছিল। সামনে পাথরের দোকান, পিছনে মানে দেশ বিরোধী ব্যবসা এবং ষড়যন্ত্র, এত বিশাল সেই জাল যেটা দেশ ছাড়িয়ে বাংলাদেশ হয়ে দুবাই, আমেরিকা ইত্যাদি জায়গায় ছড়িয়ে। এখন সেই সমস্ত ডনেরা এখনো পর্যন্ত ওই জায়গাগুলোতে আছে, কেউ কেউ পালিয়ে গেছে, কিন্তু পৌরসভা পঞ্চায়েতগুলো তাহলে হবে কি? তার কারণ এদেরই অঙ্গুলি নির্দেশে এদেরই সাঙ্গপাঙ্গরা, কেউ প্রধান হতো, কারো স্ত্রী কাউন্সিলর হতো, এই ছদ্মনাম চালিয়ে চালাতো স্থানীয় সরকার, আর বেনাম দিয়ে কেনা হতো প্রপার্টি, জমি। এখন সেই জমি কেলেঙ্কারির তদন্তে আজকে আবার ইডি রেড, এবং আবার সেই সোনাপাপ্পু, কামাত এবং শান্তনু সিনহা বিশ্বাসের যে ত্রিভুজ, আমি বলি এটা ত্রিভুজ না, এটা বহুভুজ। এর সাথে অসংখ্য বিন্দু জুড়তে হাত ব্যথা হয়ে যাবে। কিন্তু যে সমস্ত রাজপ্রাসাদ ইত্যাদিগুলো আপনারা দেখছেন, এখনো পর্যন্ত উঠে আসছে খবরে, বিভিন্ন রকম কাগজে, সংবাদে, সেগুলোও কিন্তু হিমশৈলের চূড়া মাত্র। তাহলে এই পৌরসভা, এই পঞ্চায়েতগুলোর সামনের দিনে হবে কি, সেটার তো কোনো ব্যবস্থা করতে হবে। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেই দিয়েছেন যে হাওড়া পৌরসভা এবং বালি পৌরসভার নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে গণতান্ত্রিক উপায়ে হবে। কিন্তু অগণতান্ত্রিক উপায়ে মানুষের কণ্ঠ রোধ করে দিয়ে, ভোটটাই দিতে না দিয়ে যে সমস্ত পৌরসভা আর পঞ্চায়েতগুলো এখনো বহাল তবিয়াতে বসে রয়েছে, সেইগুলোর দিকে মানুষের আগ্রহ রয়েছে যে আগামী দিনে সেগুলোতে কি হতে চলেছে। তার কারণ ওখানে ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। হেন কমিশনার, হেন কাউন্সিলর, চেয়ারম্যান নেই ওই তৎকালীন স্বৈরাচারী দলটার, যাদের নামে দুর্নীতি, অত্যাচার, পাশবিকতার বা বেআইনি কাজকর্মের আন্ডারওয়ার্ল্ডের যোগ নেই। আমাদের কাছে দিল্লি সূত্রে খবর, এই সমস্ত কিছু মাস্টার স্ট্রোক নিয়ে রাজ্যে ফিরে আসতে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিভিন্ন দপ্তরের বিভিন্ন রকম আমলাদের সঙ্গে এবং অন্যান্য দপ্তরের মন্ত্রীদের সাথে তার আলাপ আলোচনা তিনি করলেন। সঙ্গে রাজ্যে আগামী ক্যাবিনেট সেটা কতটা সম্প্রসারিত হবে, সেই ক্যাবিনেটের রূপরেখা কি হবে, আগামী দিনে কর্মপদ্ধতি কি হবে, এই সমস্ত নিয়েই বিশেষভাবে আলোচনা হয়েছে। যে সরকার তৈরি হওয়ার পর আমরা এই সমস্ত নজিরবিহীন ঘটনা দেখতে পাচ্ছি, বুলডোজারকে দেখতে পাচ্ছি কলকাতা সহ জেলার রাস্তাগুলিতে, দেখতে পাচ্ছি যে নোটিশ এমনকি ওই পিসি ভাইপোর অশান্তি নিকেতন পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাহলে আগামী দিনে যারা ভাবছিল যে জল একটু ঠান্ডা হোক, আবার সবার সাথে স্থানীয় স্তরে সেটিং করে এলাকায় গিয়ে আবার রাহাজানি সাম্রাজ্য স্থাপন করব, আমাদের কাছে সূত্রের যা খবর, সে গুড়ে বালি। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনাদের মূল্যবান মতামত লিখে আপনারা শেয়ার বাটনটায় ক্লিক করে বিভিন্ন জায়গায় আপনারা শেয়ার করুন, যাতে আপনাদের মতামত, আপনাদের এলাকার মতামত, আপনার মনের মতামত সবকিছু অন্য মানুষ, বহু মানুষ জানতে পারে। তার কারণ মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।